ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্সের জন্য আমাদের যে সিরিজটা শুরু করা হয়েছে আজকে, তার আরও একটা ক্লাস। আজকে আমাদের 12 নম্বর ক্লাস। এর আগে আমাদের টোটাল 11টা ক্লাস হয়ে গেছে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে আধুনিক পর্যায় সারণীতে ট্রান্স ইউরেনিয়াম মৌলগুলি কোন পারমাণবিক সংখ্যার পর থেকে শুরু হয়। তো দেখো এই যে পিরিয়ডিক টেবিল আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি পর্যায় সারণী। তো এই পর্যায় সারণী থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের বিভিন্ন পরীক্ষায়, মানে বিভিন্ন রেলের যে পরীক্ষাগুলো হয়েছে প্লাস রেলের যে প্রিভিয়াস ইয়ারের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাগুলো তোমরা যদি দেখো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই যে ট্রান্স ইউরেনিয়াম যে মৌল, এগুলো কিন্তু পারমাণবিক সংখ্যা 92 থেকে শুরু হয়, অর্থাৎ ইউরেনিয়াম থেকে কিন্তু এগুলো শুরু হয়। আর প্রত্যেকটা মৌলই কিন্তু তেজস্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে এবং অত্যাধিক ভারী হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন একটা নিউমেরিক্যাল দিয়েছে। নিউমেরিক্যালটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো এটা কিন্তু বুঝতে হবে যে একটি অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে। তো দেখো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটির সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি। এবার দেখো এর এক্সপ্লেনেশনটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখো কি বলেছে, ব্যাখ্যাটা কি বলছে, যে এখানে ফোকাস দৈর্ঘ্য F = 2R। দেখো আমরা কিন্তু জানি যে যেটা কিন্তু বক্রতা ব্যাসার্ধ হয়ে থাকে, মানে যেটাকে আমরা সেন্টার অফ কার্ভেচার বলে থাকি বা সিওসি বলে থাকি, বা এক কথায় বক্রতা ব্যাসার্ধ বলে থাকি, সেই বক্রতা ব্যাসার্ধর হাফ কিন্তু কি হয়, বক্রতা ব্যাসার্ধর হাফ কিন্তু ফোকাস দৈর্ঘ্য হয়ে যায়। তারপরে কি বলছে দেখো, যে এখানে ফোকাস দৈর্ঘ্য তাহলে কত বেরোবে, ফোকাস দৈর্ঘ্য কিন্তু বক্রতা ব্যাসার্ধর হাফ অর্থাৎ 15 সেন্টিমিটার বেরোবে। যেহেতু বস্তু ফোকাস এবং মেরুর মাঝে অবস্থিত, অর্থাৎ যে বস্তুটা আছে সেটা কিন্তু যে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝখানে অবস্থিত, তাই প্রতিবিম্বটা কেমন হবে, তাই প্রতিবিম্ব কিন্তু দর্পণের পেছনে অসৎ এবং বড় হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই রকম লেভেলের কিন্তু এই রকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো আমি আরেকবার এক্সপ্লেনেশন করে দিচ্ছি। দেখো এখানে ফোকাসটা আমাদের বের করতে হবে। আমরা এখানে প্রশ্নটা আরেকবার দেখে নিই। দেখো কি বলছে, প্রশ্নটা বলছে একটি অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে। মানে এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার দূরে এই বস্তুটা রাখা আছে। আর কি বলেছে, সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা ব্যাসার্ধ সেটা কত বলেছে, সেটা কিন্তু বলেছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, সেটা কি বলেছে 30 সেন্টিমিটার। আর আমরা জানি ফোকাস কিসে হয়, ফোকাস কিন্তু হচ্ছে বক্রতা ব্যাসার্ধর কি হয়ে থাকে, বক্রতা ব্যাসার্ধর হাফ হয়ে থাকে, অর্থাৎ 15 হবে। তো এটা কি হচ্ছে, এটা কিন্তু 10 এবং 15 মাঝখানে অবস্থান করছে। সেই কারণের জন্য কি হবে, সেই কারণের জন্য কিন্তু প্রতিবিম্বটা অসৎ এবং সোজা হবে এবং পেছনে গঠিত হবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে নিচের কোন কোষীয় অঙ্গাণুটিতে টেনোপ্লাস্ট নামক পর্দা দেখা যায়। মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়, ক্লোরোপ্লাস্টে দেখা যায়, ভ্যাকুওলে দেখা যায়, নাকি লাইসোজোমে দেখা যায়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভ্যাকুওল। ঠিক আছে, ভ্যাকুওলে কিন্তু এই যে টেনোপ্লাস্ট নামক একটা পর্দা দেখতে আমরা পাই। আচ্ছা ভ্যাকুওল যে ব্যাপারটা আছে সেটা কি, সেটা হচ্ছে যে উদ্ভিদের যে কোষ থাকে সেখানে কিন্তু কিছু ফাঁকা জায়গা থাকে, সেগুলোকে আমরা ভ্যাকুওল বলে থাকি। মূলত কিন্তু এখানে উদ্ভিদ তার স্টার্চ বা খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। আর মনে রাখতে হবে যে এই ভ্যাকুওলগুলো কিন্তু প্রাণীকোষে একদম না থাকে বললেই চলে। মাঝে মাঝে আমরা দেখতেও পাই, কিন্তু সেগুলো কিন্তু খুব সাইজে ছোট হয়। কিন্তু উদ্ভিদ কোষের কিন্তু বেশিরভাগটাতেই ভ্যাকুওল থাকে, মানে বেশিরভাগ জায়গাটাতেই কিন্তু ভ্যাকুওল থাকে, আর এটা কিন্তু অনেক বড় হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে নিচের কোন মৌলটির আয়নায়ন শক্তি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল সব থেকে কম। তো এই যে 4টে মৌল আছে এর মধ্যে থেকে আয়োনাইজেশন পোটেনশিয়াল সব থেকে বেশি কার কম হবে। ঠিক আছে, লিথিয়াম, সিজিয়াম, স্ট্রনশিয়াম নাকি সোডিয়াম, লিথিয়াম, সিজিয়াম, পটাশিয়াম নাকি সোডিয়াম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিজিয়াম। এর মধ্যে কিন্তু এই 4টের মধ্যে যে সিজিয়াম আছে, সেই সিজিয়ামের কিন্তু আয়োনাইজেশন এনার্জি বা আয়নায়ন শক্তি সব থেকে কম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকের 5 নম্বর কোশ্চেন। আবার কিন্তু একটা নিউমেরিক্যাল দিয়েছে, যে একটি 20 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। বস্তুটির বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তির কি পরিবর্তন হবে। আচ্ছা এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, গতিশক্তির জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের ফর্মুলা আমরা জানি 1/2 × mv², যেখানে m ফর কি, m ফর কিন্তু হচ্ছে মাস, আর v ফর কি, v ফর কিন্তু হচ্ছে ভেলোসিটি। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে করে নিই। প্রথমে দেখো মাস বলেছে 20 কেজি আর ভেলোসিটি কত বলেছে 5। তো 5 স্কোয়ার করলে আমরা কত পাবো, 5 স্কোয়ার করলে কিন্তু পাবো 25। তো 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, তাহলে এখানে কিন্তু হচ্ছে 250 জুল। পরবর্তী কেসে কি বলেছে, পরবর্তী কেসে বলেছে এই যে ভেলোসিটি যেটা আছে সেটা 5-এর পরিবর্তে 10 করে দিয়েছে। তাহলে এখানে যেটা মাস ছিল সেই মাসটা কিন্তু আনচেঞ্জ থাকছে, আর এখানে কি হচ্ছে ভেলোসিটি, এটা কিন্তু কি হয়ে যাবে, এটা কিন্তু এবার 10 স্কোয়ার হবে। 10 স্কোয়ার মানে 100। এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি 10। তো আলটিমেটলি কিন্তু হয়ে যাচ্ছে দেখো কত, 250 থেকে কিন্তু কি হয়ে যাচ্ছে, 250 থেকে কিন্তু হচ্ছে 1000
জুল হয়ে যাচ্ছে। তো দেখো এবার অ্যান্সারে কী বলছে, দেখো অ্যান্সারে কী বলছে, অ্যান্সার কিন্তু হচ্ছে 1000 জুল। তাহলে আমরা দেখলাম কনভার্সনটা কত হচ্ছে, 250 জুল থেকে কিন্তু কী হয়ে যাচ্ছে, 250 জুল থেকে কিন্তু একদম ডাইরেক্ট 1000 জুলে লাফিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার দেখো এখানে কি বলেছে। তাহলে আমাদের যে রেট অফ চেঞ্জ, মানে এখানে কিন্তু কী চেয়েছিল, প্রথমে চেয়েছিল কত, প্রথমে চেয়েছিল 250 জুল, মানে এটা কিন্তু মানে একদম প্রথমে ছিল, ঠিক আছে, একদম ফার্স্টে ছিল। আর পরে আমরা কত পেলাম, পরে কিন্তু আমরা পেলাম 1000 জুল, মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা কত, সেই ডিফারেন্সটা কিন্তু হচ্ছে 750 জুলের। তো সেই ডিফারেন্সটাই কিন্তু চেয়েছে। তো 750 জুল দেখো কী হচ্ছে, 750 জুল কিন্তু যে শক্তি সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে, যে শক্তি কতটা বেড়ে যাচ্ছে, শক্তি কিন্তু 750 জুল বেড়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে শব্দের প্রতিসরণের সময় শব্দের কোন ধর্মটি অপরিবর্তিত থাকে, মানে যখন শব্দের প্রতিসরণ হয় সেই প্রতিসরণের সময় কোন জিনিসটা অপরিবর্তিত থাকে, কোনো রকম চেঞ্জ হয় না, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক নাকি বিস্তার। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কম্পাঙ্ক বা যে ফ্রিকোয়েন্সি থাকে সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু সবসময় কী থাকে, ফ্রিকোয়েন্সি কিন্তু সবসময় আনচেঞ্জ থাকে, অর্থাৎ এটা কিন্তু কখনো পাল্টায় না। বেগ পাল্টাতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য পাল্টাতে পারে, বিস্তার যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউডও কিন্তু পাল্টাতে পারে, কিন্তু কখনোই কিন্তু কম্পাঙ্কের কোনো রকম পরিবর্তন বা ফ্রিকোয়েন্সির কোনো রকম পরিবর্তন হয় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে মানুষের শরীরে কোন এনজাইমটি চর্বি বা লিপিড পরিপাকে প্রধান ভূমিকা পালন করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাইপেজ। ঠিক আছে, লাইপেজ কী করে, লাইপেজ কিন্তু যে লিপিড থাকে সেই লিপিডকে ভাঙতে কিন্তু, বা এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু ফ্যাটও বলা হয়ে থাকে, তো এটাকে ভাঙতে কিন্তু সাহায্য করে। পেপসিন কি করে, পেপসিন কিন্তু যে প্রোটিন থাকে সেই প্রোটিনকে কি করে, প্রোটিনকে কিন্তু পেপটাইডে পরিণত করে দেয়। টায়ালিন, এগুলো কিন্তু কি, টায়ালিনটা কিন্তু হচ্ছে শ্বেতসার ভাঙক উৎসেচক, এটা কিন্তু যে শর্করা জাতীয় খাদ্য আছে সেই শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিচের কোন মৌলটি একটি সেমি মেটাল বা ধাতুকল্প নয়। তো এর মধ্যে কোনটা ধাতুকল্প নয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিসমাথ। ঠিক আছে, বিসমাথ কি, বিসমাথ কিন্তু হচ্ছে একটা ধাতু, এটা কিন্তু কোনো রকম ধাতুকল্প নয়। আর বিসমাথ সম্পর্কে মনে রাখতে হবে এটা কিন্তু খুব ভঙ্গুর একটা ধাতু, মানে এটা কিন্তু খুব সহজে ভেঙে যায়। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক তিনটেই কি, তিনটেই কিন্তু হচ্ছে মেটালয়েড বা ধাতু কল্প। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে আকাশ নীল দেখায় এর মূল কারণ কি। তো সঠিক অ্যান্সার কি হবে, তো দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকাশের রং যে নীল এর মূল কারণ কিন্তু হচ্ছে বিচ্ছুরণ। ঠিক আছে, বা স্ক্যাটারিং, এই স্ক্যাটারিংয়ের জন্যই কিন্তু কি হয়, স্ক্যাটারিংয়ের জন্যই কিন্তু যে আকাশ সেটা কিন্তু নীল রঙের দেখায়। ঠিক আছে, বা আলোর বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে, কি বলেছে, যে একটি 4 ওহম রোধের তারকে গোল করে বাঁকিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো, ওই বৃত্তের যে কোনো ব্যাসের 2 প্রান্তের তুল্য রোধ কত হবে। দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু একটা দারুণ এক্সপ্লেনেশন তোমাদেরকে এখানে আমি বোঝাবো। দেখো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 ওহম। এবার এটা কিভাবে আসছে, দেখো ব্যাখ্যাটা কি বলছে, যে বৃত্তের ব্যাসের 2 দিকের তারটি সমান 2 ভাগে ভাগ হয় 2 ওহম করে, মানে বৃত্তের যে ব্যাস হবে, ঠিক আছে, বৃত্তের মনে করো প্রথমে কি করেছে, প্রথমে একটাকে বৃত্ত বানিয়েছে, ঠিক আছে, তারপরে কি করেছে এরকমভাবে কেটেছে। তাহলে 2 রকম, দেখো কি বলেছে, যে বৃত্তের ব্যাসের 2 দিকের তারটি সমান 2 ভাগে ভাগ হয় 2 ওহম করে। তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু 2 ওহম হচ্ছে, এটাও কিন্তু কি হবে, এটাও কিন্তু 2 ওহমই হবে। এবার দেখো কি বলেছে, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখো আমরা কিন্তু 2 দিক থেকে 2 ওহম করে কি পাচ্ছি, রোধ পাচ্ছি। এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে আমাদেরকে ইকুইভ্যালেন্ট করতে হবে। তো ইকুইভ্যালেন্ট করার জন্য কি করতে হবে, ইকুইভ্যালেন্ট করার জন্য এটাকে জাস্ট লসাগু করে দিতে হবে। তো 2 আর এখানে কত হচ্ছে 1 আর 1 2, তাহলে 2/2 করলে কত পাবো আমরা, 2/2 করলে কিন্তু আমরা পেয়ে যাব 1 ওহম। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 1 ওহম হয়ে যাবে। এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, যে বৃত্তের ব্যাসের 2 দিকে তারটি সমান 2 ভাগে ভাগ হয়, এই জায়গাটাতেই কিন্তু তোমার হচ্ছে কোশ্চেনটা ঘোরানো হয়েছে, এখানে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত নয়, যক্ষা, কলেরা, টাইফয়েড নাকি পোলিও। তো এর মধ্যে দেখো যেটা যক্ষা আছে এটাও কিন্তু তোমার হচ্ছে একটা ব্যাকটেরিয়া দ্বারা, টিউবারকুলোসিস যেটাকে আমরা বলে থাকি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারাই হয়। কলেরা, এটা কিন্তু ভিভিডিও কলেরি, এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর টাইফয়েড, এটা কিন্তু সালমোনেলা টাইফি, এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো এই যে তিনটে আছে এই তিনটেই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একমাত্র যে পোলিও আছে সেই পোলিওটা কি, পোলিওটা কিন্তু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন, যে পরমাণুর কোন উপকক্ষে বা সাবশেলে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, এস শেল, পি শেল, ডি সাবশেল নাকি এফ সাবশেল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ডি সাবশেল আছে সেখানে কি থাকতে পারে, সেখানে কিন্তু সর্বোচ্চ যে 10টি ইলেকট্রন সেই 10টি ইলেকট্রন কিন্তু থাকতে পারে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিউক্লিয় রিঅ্যাক্টরে নিউট্রনের শোষক হিসেবে ক্যাডমিয়াম দণ্ড কেন ব্যবহার করা হয়? বিক্রিয়া শুরু করতে, বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করতে, রিঅ্যাক্টরকে ঠান্ডা করতে, নাকি শক্তি উৎপাদন করতে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় বিক্রিয়ার যে হার বা রেট অফ যে আমরা বলতে পারি রিঅ্যাকশান, সেটাকে কিন্তু কমানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য, এক কথা আমরা বলতে পারি, বা কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার হিসেবে কিন্তু ক্যাডমিয়াম দণ্ড এবং বোরন দণ্ড ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে মানবদেহের কোন অংশে পিটুইটারি গ্রন্থি অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মস্তিষ্কের নিচে হাইপোথ্যালামাসের কাছে। ঠিক আছে, হাইপোথ্যালামাসের কাছে মস্তিষ্কের আমরা কিন্তু দেখতে পাবো পিটুইটারি গ্রন্থি, যেটাকে কি বলা হয়ে থাকে? মনে রাখতে হবে, পিটুইটারি গ্রন্থিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। কি বলা হয় এটাকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে। শরীরে যত রকম হরমোনাল যে ব্যাপারগুলো আছে সেগুলোর কিন্তু 90% এই পিটুইটারি কন্ট্রোল করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা WHO অনুযায়ী কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। 0.01 মিলিগ্রাম পার লিটার কিন্তু হচ্ছে এটা কিন্তু আর্সেনিকের অনুমোদিত মাত্রা। এইটুকু আর্সেনিক থাকলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে চোখের দীর্ঘ দৃষ্টি, যেটাকে আমরা হাইপারমেট্রোপিয়া বলি, তো সেটা ছাড়াতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এটা তো তোমাদের অনেকবার গড়িয়েছি। হাইপারমেট্রোপিয়া, যেটাকে আমরা কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটার জন্য কিন্তু আমরা উত্তল লেন্স ব্যবহার করে থাকি। অবতল লেন্স আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি? অবতল লেন্স কিন্তু যে মায়োপিয়া আছে সেই মায়োপিয়ার জন্য ব্যবহার করে থাকি। সিলিন্ড্রিক্যাল লেন্স আমরা এটা কিসের জন্য ব্যবহার করে থাকি? এটা কিন্তু যে অ্যাস্টিগম্যাটিজম আছে সেই অ্যাস্টিগম্যাটিজমের জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তেজস্ক্রিয়তার সময় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কি হয়? ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কি 1 থেকে কমে, 1 একক কমে, 1 একক বাড়ে, 2 একক কমে, নাকি অপরিবর্তিত থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1 একক কমে। জানি আমরা যে কোনো তেজস্ক্রিয় ভাঙনে কি হয়, 3টে পার্টিকেল কিন্তু নির্গত হয়, আলফা, বিটা, গামা। এর মধ্যে কিন্তু যে আলফা কণা আছে সেই যে বিটা কণা আছে সেই বিটা কণা সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? 1 একক কিন্তু কমে যাবে। পরবর্তী প্রশ্ন, 1 একক বেড়ে যাবে। ঠিক আছে, আমার বলা ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। এটা কিন্তু কী হবে? এটা কিন্তু 1 একক বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো, যে অয়েল অফ ভিট্রিয়ল কোন রাসায়নিক পদার্থ? মিথাইল স্যালিসাইটের, ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিড, নাকি সোডিয়াম কোয়াজেট? তো সঠিক অ্যান্সার কী হবে? সোডিয়াম বেনজয়েড। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। এটাই কিন্তু হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন, এটাকে কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, অয়েল অফ উইন্টার গ্রিন কাকে বলা হয়ে থাকে? এটাকে আমি অয়েল অফ ভিট্রিয়ল বলেছিলাম। অয়েল অফ যে উইন্টার গ্রিন আছে এটাকে কিন্তু মিথাইল স্যালিসাইলেট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মহাকাশচারীরা মহাকাশে একে অপরের কথা শুনতে পায় না কেন? মাধ্যাকর্ষণ নেই বলে, শব্দের বেগ অনেক বেশি বলে, জড় মাধ্যমে বায়ু নেই বলে, নাকি তাপমাত্রা খুব কম বলে? তো এটা একটা খুব স্বাভাবিক একটা কোশ্চেন। এটা তার কারণ কি? তার কারণ মহাকাশে কি নেই? মহাকাশে কিন্তু কোনো রকম মাধ্যম নেই সাউন্ডকে ট্রাভেল করার জন্য। আর সাউন্ড যাওয়ার জন্য বা শব্দ যাওয়ার জন্য কিন্তু মাধ্যম অতি আবশ্যক। মাধ্যম ছাড়া কিন্তু শব্দ যাওয়া সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম প্রশ্ন কি বলেছে, যে কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিওসিসের যে প্রোফেজ 1 আছে এখানেই কিন্তু ক্রসিং ওভারটা ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে সবথেকে বেশি তড়িৎ পরিবাহী অধাতু কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রাফাইট। এটা অধাতু হওয়া সত্ত্বেও কী করে? এটা অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু তড়িৎ পরিবহন করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে বা সামনের দিকে বাড়তে সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অক্সিন। সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন কিন্তু যে কোষ বিভাজন আছে সেই কোষ বিভাজনে কিন্তু সাহায্য করে থাকে। উদ্ভিদের কোষ বিভাজনে কিন্তু এটা খুব বড় একটা ভূমিকা রাখে। ইথিলিন কি করে? ইথিলিন কিন্তু মূলত যে ফল পাকাতে, ঠিক আছে, গাছের যে ফল হয় সেই ফল পাকাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পিতল, যেটাকে আমরা ব্রাস বলে থাকি, কোন কোন ধাতুর সংকর? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু তামা এবং দস্তার সংকর ধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদের কোন রেচন পদার্থ কুইনাইন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? উদ্ভিদের রেচন পদার্থ কুইনাইন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? তো আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আর এটা কোন গাছের ছাল থেকে আমরা পাই? এটা কিন্তু যে সিঙ্কোনা গাছ থেকে, সেই সিঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু আমরা পাই। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য কোন গাছটা ব্যবহার করা হয়ে থাকে? এটা কিন্তু মূলত যে সর্পগন্ধা আছে সেই সর্পগন্ধা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে, যে এসআই পদ্ধতিতে কম্পাঙ্কের একক কি? তো সঠিক
থেকে অ্যান্সার কিন্তু হচ্ছে এসআই পদ্ধতিতে কম্পাঙ্কের একক কিন্তু হচ্ছে হার্টস। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।